আচ্ছা, আপাতত দেখি কতজন ক্লাসে আছে। আমরা শুরু করব, আগে আমরা একটু সিলেবাস নিয়ে ডিসকাশন করি এবং বাকি কথা আমরা ক্লাস করতে করতে কথা বলবো। আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই এটা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে ওকে ওকে। দেখো, এটা হচ্ছে পিজির সিলেবাস আমাদের, যেটা স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের যে সিলেবাসটা দেওয়া হয়েছিল, সেই সিলেবাসটা এটা। তো পুরোনো সিলেবাসেই পরীক্ষা হবে। তো এখানে এটা দেখতে অনার্স পিজি, অর্থাৎ যারা পিজি করা, অর্থাৎ মাস্টার ডিগ্রি করা আছে, তারা এই সিলেবাসে বসবে। তো এখানে যা যা সিলেবাস আছে কিছু কিছু হয়তো বাদ দিয়ে বাকি সবই হচ্ছে তোমাদের ওই ইউজিতেও রয়েছে, অর্থাৎ যারা নবম দশমে বসবে তাদের জন্য প্রায় সেম, কিছু কিছু একটু বাদ আছে। যেরকম এখানে প্রায় সবই থাকবে, কিছু কিছু জায়গা বাদ থাকবে। তার মধ্যে যেটা বাদ থাকে, একেবারেই থাকবে না, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল থট। ওকে, এই যে জিওগ্রাফিক্যাল থটটা যারা নবম দশমে বসবে এইটা তাদের পড়তেই হবে না, এইটা তাদের জন্য নয়। এবং যারা মোটামুটি যারা পিজিতে বসবে তাদের এইটা এক্সট্রা পড়তে হবে। মোটামুটি নবম দশম এবং একাদশ দ্বাদশের সিলেবাস মোরললেস সেম, কিছু কিছু বাদ আছে। তো যখন আমি পড়াবো তোমাদের বলে দেবো যে কোনটা কোনটা হচ্ছে ইউজিতে নেই, মানে আসবে না নবম দশমে, ঠিক আছে? কিন্তু পড়তে হবে একটু বেশি বেশি, কারণ তোমাকে যদি এমসিকিউ করতে হয়, কিছু জিনিস এমন আছে যেটা তোমাকে পিজির টপিকও পড়তে হয়, বুঝতে পারছো? সেই কোশ্চেনগুলোকে টাচ করার জন্য তো কিছু কোশ্চেন তো দিয়েই দেয়। তো তার জন্য আমাদের কিছু এক্সট্রা কিছু জায়গা বা এক্সট্রা কিছু টপিকও আমাদেরকে পড়ে রাখতে হবে। তো জিওটেকটনিকের মধ্যে কি কি আছে দেখতে পাচ্ছ, আর্থ ক্রাস্ট, এবং আর্থ ক্রাস্টের মধ্যে দেখো কম্পোজিশন আর লেয়ারিং, রক্স। আর্থ ক্রাস্ট মানে পৃথিবীর যে স্তরগুলো রয়েছে, গুরুমণ্ডল, ঠিক আছে, ভূত্বক, কেন্দ্রমণ্ডল, এগুলো। রকের মধ্যে হচ্ছে পাললিক আগ্নেয়শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা যেগুলো রয়েছে, ঠিক আছে, সেইটা তার বৈশিষ্ট্য। এবং ফোল্ড এবং ফল্ট, ভাঁজ এবং চ্যুতি, তার ল্যান্ডফর্ম এবং তার ভাঁজের টাইপ এবং চ্যুতির টাইপ, তা দ্বারা কি ল্যান্ডফর্ম তৈরি হয়। মাউন্টেন বিল্ডিং অ্যান্ড প্লেট, এই মাউন্টেন বিল্ডিংটি না, এইটা হচ্ছে তোমাদের ওই নবম দশমে থাকবে না, সেক্ষেত্রে প্লেট টেকটনিকটা থাকছে। কন্টিনেন্টাল ড্রিফট, আইসোস্টাইসিটা এটা থাকবে না। আর্থকোয়েকস, কজ অ্যান্ড এফেক্টস অ্যান্ড ভলকানোস, এইটা হচ্ছে থাকবে। তো এই একটা বা দুটো জিনিস থাকবে না। তো আইসোস্টাইসি সে একটা একটা ক্লাস বা হয়তো 1 ঘন্টার একটা পড়া, সেটা কোনো ব্যাপার না। এবার জিওমরফোলজির মধ্যেও লিথোলজি, ল্যান্ডফর্ম এটা থাকে না। ওয়েদারিং অ্যান্ড মাস ওয়েদারিং, মানে মাস মুভমেন্ট যেটাকে বলা হয়, ইভলিউশন, স্লোপটা থাকে না হচ্ছে নবম দশমে, ঠিক আছে। হাইড্রোলজিক্যাল সাইকেল, এটা হচ্ছে ওই ফ্লু যেটার মধ্যে রয়েছে। আর এখানে রয়েছে দেখো ল্যান্ড ফর্ম রয়েছে, ফ্লুভিয়াল, গ্লেশিয়াল, উইন্ড, কাস্ট অ্যান্ড ম্যারাইন। আর তারপরে সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক কনসেপ্ট যেটা রয়েছে সেটা থাকে না, ঠিক আছে। আর ল্যান্ডস্কেপ এভলিউশন, জিওমরফিক হ্যাজার্ড, তো এই কটা হচ্ছে থাকে না। এই হ্যাজার্ডটা হয়তো না, হ্যাজার্ডটাও থাকে না নবম দশমের ক্ষেত্রে। থট তো থাকবেই না পুরো। ক্লাইমেটোলজি মনে করো মোরারলেস সেম, এই যে কোপেন থর্নটোয়েট ক্লাসিফিকেশন থাকবে, ঠিক আছে। এইখানে ওই কয়েকটা জিনিস থাকে না, ওই জেট স্টিমটা থাকে না, ঠিক আছে। আর এই এই যে তোমার হচ্ছে কোথায় গেল এই না, ক্লাইমেটিক ক্লাসিফিকেশনটা থাকবে, ঠিক আছে। একটা দুটো টপিক বাদ দিয়ে প্রায় সব, বায়োজিওগ্রাফির ক্ষেত্রেও একটা দুটো টপিক, মোটামুটি আমরা যদি এই সিলেবাসটা সুন্দর করে কভার করি কয়েকটা জিনিস বাদ দিয়ে, তো তোমাদের আমি নবম দশমে যখন সিলেবাসটা আমি দিয়ে দেবো, এটা আমি খুঁজে পেলাম না আপাতত, তখন তোমরা বুঝতে পারবে যে কোনটা কোনটা তোমাদের জোর দিয়ে পড়তে হবে, কোনটা কোনটা জোর দিয়ে পড়তে হবে না। যদিও জিওগ্রাফির যখন আমি যদি করি ফিজিক্যাল জিওগ্রাফি পড়াই, জিওটেকটনিক, জিওমরফোলজি বা যেটা বলো, ওই একটা অপরটার মধ্যে না রিলেট করে থাকে, মানে কোরিলেশনের একটা ব্যাপার থাকে। তো তাই জন্য টপিকগুলো আমাদের খুব ভালোভাবেই পড়তে হবে। তো আপাতত তোমরা কতজন আছো গ্রুপে, আমরা একটু দেখি ক্লাসে কতজন আছো। আচ্ছা, কথা আমার শুনতে পাচ্ছ তো? না শুনতে পারলে বলবে। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে ওকে, বাকিরা সবাই একটু রিপ্লে করো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে 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 ওকে, ভেরি গুড। আচ্ছা, তোমরা আপাতত 6 জন আছো, ঠিক আছে। তো এইবার হচ্ছে এর মধ্যে অনেকে আমার পুরনো আছে যারা পরিচিতি বা পরিচিত আছো, এবং এর মধ্যে অনেকে নতুনও আছো, সেটা কথা না। তো এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে যে একটুখানি ক্লাস করব, যে আমি তোমাদের জন্য কি কিভাবে খেটে রেখেছি জিনিসগুলো, তো সেটা আমি দেখাই। তো প্রথমত দেখে নাও যে এটা হচ্ছে, এই টপিকটা অনেকেই কভার করে না, যে জিওলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। তো আমরা যেহেতু ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বো বা যাই পড়ি, ইন্ডিয়ান যে জিওলজিক্যাল স্ট্রাকচারটা এটা আমাদের খুব ভালোভাবে জানতে হয়। এটা প্রত্যেকটা জিনিস ইংলিশ ভার্সনে আছে,
বাংলা করে দেওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে? এবং প্রত্যেকটা টপিক আছে এবং তার এমসিকিউ উইথ আনসার করে দেওয়া আছে, পুরো সেট মানে নোটস পুরো রেডি করা আছে একদম টপিক ধরে ধরে। প্রত্যেকটা ছোট ছোট টপিকের মানে লাইন সুন্দর করে ক্লিয়ার করা আছে এবং তার পাশাপাশি এমসিকিউগুলো রেডি করা আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরও দেখাই, এটা হলো ইন্ডিয়ান ক্লাইমেটিক সিস্টেম বা ভারতের যে জলবায়ু, এটা তার পিডিএফ। এখানে ডিটেলস টপিক কভার করা আছে ডায়াগ্রাম সহ, এবং এর ইন্ডিয়ান জলবায়ু বা ভারতের জলবায়ু পড়লে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আমি যেভাবে সেট আপ করে দিয়েছি আর যেভাবে পড়িয়ে দেবো, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। যারা ইংরাজি দেখছো, ইংরাজি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? ইংরেজি দেখে ভয় পাওয়ার কোনো কারণে, তুমি ইংরেজি পড়লেই বুঝতে পারবে পুরো ডায়াগ্রাম দিয়ে রেডি করা আছে, ঠিক আছে? প্রত্যেকটা টপিক। এবং যদি কারোর বাংলাতে অসুবিধা হয় তো বাংলাতে নোটসও প্রোভাইড করা হবে, এটা নিয়ে কোনো অসুবিধার কোনো জায়গা নেই, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস পুরো কভার করা আছে উইথ ডায়াগ্রাম, ঠিক আছে? আচ্ছা, তো ইন্ডিয়ান এখানে একটা আমার হ্যান্ডমেড নোটস আছে, তখন অতটা ডিজিটাল ব্যাপার ছিল না, তো এটা হ্যান্ড রিটেন নোট, এটাকে স্ক্যান করে রাখা আছে। এটা ইন্ডিয়ান জিওগ্রাফির, তো তাও এটাও হচ্ছে পুরো ডায়াগ্রাম দিয়ে পুরো টপিক ধরে ধরে করা আছে। পুরো ইন্ডিয়ান যে ভূপ্রকৃতি রয়েছে, ভারতের যে ভূপ্রকৃতি রয়েছে সেইটা, ইন্ডিয়ান ফিজিওগ্রাফি যেটা রয়েছে টোটালটা কভার করা আছে, এবং তার সঙ্গে পলিটিক্যাল ভারতের যে রাজনৈতিক অবস্থান সেটাও কিন্তু কমপ্লিট করে দেওয়া আছে এই নোটসের মধ্যে। যা লেখানো আছে, যা রেডি করা আছে, এর বাইরে কিছু আসে না, ওকে? আচ্ছা, এবার আমার পরিচয় একটু আমি দিয়ে, যেটা আমি বলিনি, আমি সনাতন মণ্ডল, তোমরা হয়তো গ্রুপে দেখেছো। আমি 2016, 17, 18 সাল থেকে আমি এসএসসি বা প্রাইমারি টেট এই রিলেটেড আমি পড়াচ্ছি। তোমরা যারা অনেকে হয়তো চেনো না আমাকে, হয়তো অ্যাড দেখে এসেছো, তোমরা WBSSC টেট টার্গেট নামক একটা ইউটিউব চ্যানেল আছে, সার্চ করলে পেয়ে যাবে আমার অফিসিয়াল চ্যানেল। সেখানে তুমি দেখতে পারবে যে কতদিন ধরে আমি এ নিয়ে মানে চর্চা করছি। তো এসএলএসটি আমার ফার্স্ট প্রায়োরিটি, আমি এটা নিয়েই চর্চা করি এবং পড়িয়েছি প্রচুর, অনেক ধরে পড়ি। এর মধ্যে অনেকে 2-1 পুরনোও আছে যারা জয়েন হয়েছে, আমি দেখেছি, বুঝতে পেরেছো? তো এখন আর কথা বলবো না, যে একটু নোট আমি একটু পড়াবো। দেখো এই ছবিটা আমার মানে হাতে লেখা খুব একটা ভালো না, তবে তোমাদের কাজে লাগবে। তো এই ছবিটার ভিতর দিয়ে আমরা কি জানতে পারবো? দেখো এই ছবিটার ভিতর দিয়ে আমরা যে উইন্ড সিস্টেম আছে, ওয়ার্ল্ডের উইন্ড সিস্টেম আছে, বা প্ল্যানেটারি উইন্ড সিস্টেম বলো, বা আমাদের যে বলতে পারো হচ্ছে যে হ্যাডলি সেল, ফেরেল সেল এবং যে ট্রাইসেলুলার মডেল রয়েছে সেটা, প্লাস হচ্ছে শিফটিং অফ প্রেশার বেল্ট, তারপরে প্ল্যানেটারি উইন্ড সিস্টেমের মধ্যে যেটা রয়েছে তোমার আয়নবায়ু, পশ্চিমবায়ু এবং মেরুবায়ু, ফেরেল, তারপর হচ্ছে তোমার ফেরেলের সূত্র থেকে শুরু করে, বাইসবেলট সূত্র থেকে শুরু করে, ঠিক আছে? টোটালটা জিনিস সুন্দরভাবে গুচ্ছিতভাবে করে রেখেছি আমি, ঠিক আছে? তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে যে এই ছবিটার মধ্যে আমরা কী কী রিপ্রেজেন্ট করতে পারি, যে সামান্য একটু চিত্র, তার ভিতর দিয়ে আমরা কী কী জিনিস আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এটাই আমি এখন দেখাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে ছবিটা এবং মনোযোগ দিয়ে শুনবে, তাহলেই বুঝতে পারবে। দেখো এই যে ছবিটা, এই ছবিটার ভিতর দিয়ে আমি দেখাচ্ছি কি কি, দেখো ট্রাইসেলুলার মডেলটা আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ট্রাইসেলুলার মডেল আছে, তারপরে দেখো ফেরেল সেল রয়েছে, তারপরে দেখো মেরু সেল রয়েছে, এদিকেও সেম, মানে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। এই যে পৃথিবী যদি আমি গোল হিসাবে তুলনা করি, বা আমি যদি গোল ধরে নিই, তো এইটাকে আমি ঘুরিয়ে দিয়েছি, আর কিছুই না, এইটাকে আমি এইভাবে ঘুরিয়ে দিয়েছি, আমি যা সেটাকে একটা ফ্ল্যাট, এই জায়গাটা আমি ফ্ল্যাট করে রেখেছি, আর কিছুই না, ঠিক আছে? এবং সেটাকে দুটো গোলার্ধে ভাগ করে দিই, এটা একদিকে 0 ডিগ্রি থেকে এদিকে 90 ডিগ্রি নর্থ, আর এদিকে হচ্ছে 90 ডিগ্রি সাউথ, এই দুটো মানে দুটো গোলার্ধে আমি ভাগ করে নিয়েছি নিরক্ষরেখার সাপেক্ষে, ঠিক আছে? তো এটা দিয়ে আমি কি কি বোঝাতে পারবো, দেখো কত জিনিস আমি সামান্য এইটুকু চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, ওকে? তো তোমরা জানো যে 0 ডিগ্রি হচ্ছে নিরক্ষরেখা, এবং তারপরে হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, তারপরে রয়েছে 23.5 ডিগ্রি দক্ষিণ, তারপরে রয়েছে 66.5 ডিগ্রি উত্তর, আবার 66.5 ডিগ্রি দক্ষিণ। দেখো সেম প্যাটার্নে উত্তর এবং দক্ষিণ গোলার্ধকে আমি একটা জায়গাতে তুলে নিয়ে এসেছি, কেটে নিয়ে এসেছি, আর কিছুই না। 90 ডিগ্রি নর্থ অ্যান্ড 90 ডিগ্রি সাউথ। এবং কোনটাকে কি বলে তোমরা খুব ভালো করেই জানো, এটাকে আমার ইকুইটর বলে থাকি। তারপরে রয়েছে হচ্ছে তোমার কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি, তারপরে দেখো 66 ডিগ্রি সুমেরু বৃত্ত আর কি, তারপরে দেখো সুমেরু, এদিকে ঠিক মকরীয়, কুমেরু বৃত্ত আর হচ্ছে কুমেরু। এবং সারা পৃথিবী জুড়ে তোমরা যদি জানো, দেখবে বা তোমরা পড়েছো এর আগে পরে, 7টি প্রেসার বেল্ট আছে, স্থায়ী প্রেসার বেল্ট আছে,
ঠিক আছে, বা বায়ুচাপ বলয় রয়েছে। ওকে, তার মধ্যে 3টি স্থায়ী নিম্নচাপ এবং 4টি স্থায়ী উচ্চচাপ রয়েছে। তো এইটা কিভাবে জেনারেট হয় দেখো, আমি তোমাদেরকে কত সুন্দরভাবে একটু বোঝানোর চেষ্টা করছি। তো এগুলোকে আমি মুছে দিই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। দেখো, তো প্রথমত আমরা বলি যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তো নিরক্ষীয় নিম্নচাপ বলয় 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বা 5 ডিগ্রি উভয় গোলার্ধের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি এবং 5 ডিগ্রির একটু বেশি 10 ডিগ্রি পর্যন্তও হয়। ওকে, তো এই যে 0 ডিগ্রি এখানে এখানে যেটা তৈরি, এটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এখানে আমরা আইটিসিজেরও দেখতে পাই, এখানে আমরা ডোলড্রামও দেখতে পাই। দেখো, আমি একটা জায়গার মধ্যে ক্লিয়ার করেছি। তো এটা কি, নিরক্ষীয় অঞ্চলে কেন সারা বছর নিম্নচাপ লক্ষ্য করতে পারি আমরা? জানো, নিরক্ষীয় অঞ্চলে সূর্য সবসময় একদম লম্বভাবে কিরণ দেয়। বুঝতে পেরেছো? সূর্য কিভাবে কিরণ দেয়? লম্বভাবে কিরণ দেয়। এবং লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এখানকার সারা বছর হচ্ছে যে ল্যান্ড সারফেস থাকে, ল্যান্ড সারফেসটা হিট হয়। এবং ল্যান্ড সারফেসটা হিট হলে এখানকার যে এয়ার থাকে, ঠিক আছে, এয়ার, কি বললাম, এয়ার। আচ্ছা, এয়ার আর উইন্ড কি? বলো দেখি, এয়ার এবং উইন্ডটা কি? হোয়াট ইজ এয়ার অ্যান্ড হোয়াট ইজ উইন্ড? কেউ একজন বলো। হ্যালো, বলছি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার তাহলে বলো, আমি তোমাদের যেটা ধরলাম সেটা হচ্ছে যে এয়ার এবং উইন্ডটা কি? উইন্ড তো অনুভূমিক ভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। উইন্ড অনুভূমিকভাবে, আর এয়ারটা? এটা তো কখনো ঊর্ধ্বগামীও হবে, কখনো হ্যাঁ, তবে নিম্নগামীও হবে। ঊর্ধ্বগামী বা এবং নিম্নগামী হয়ে থাকে। এই হচ্ছে এয়ার আর উইন্ডের পার্থক্য। এয়ার কোনোদিনও আমাদের, মানে আমরা এয়ার ফ্লোটাকে কখনো অনুভব করতে পারি না, কিন্তু উইন্ডটাকে আমরা অনুভব করতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কখনো এয়ারটাকে অনুভব করতে পারি না, কিন্তু উইন্ডটাকে কিন্তু অনুভব আমরা করতে পারি। তাহলে এই হচ্ছে এয়ার আর উইন্ডের ডিফারেন্স। পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে এয়ার এবং উইন্ডের ডিফারেন্স কি একটা, এবং এসএসসিতে কিন্তু এই ধরনের কোশ্চেনই জিজ্ঞাসা করে। একদম সিম্পল সিম্পল বেসিক কোশ্চেন 2016তেও কিন্তু জিজ্ঞাসা করা যায়, এবং ভেতরে ডেপথে কোশ্চেন জিজ্ঞাসা করা যায়, এবং সিম্পল এবং বেসিক কোশ্চেন। এবং এটা মানে তুমি যদি সিম্পল বেসিকটা না জানো তাহলে কিন্তু সেটা হবে না। তাহলে চলো আমরা আবার আমাদের টপিকে চলে যাই। তাহলে এয়ার এবং উইন্ড হয়েছে। আচ্ছা, এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে, তাহলে এখানে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে এক্সেসিভ টেম্পারেচারের জন্য সারা বছর ধরে বাতাসটা অর্থাৎ এয়ারটা সবসময় ঊর্ধ্বগামী হয়। দেখো, এখানে উন্নয়ন শব্দটা লেখা রয়েছে, অর্থাৎ ঊর্ধ্বগামী হয়, আপলিফ্ট করে এয়ার। এবং দেখো, ধীরে ধীরে যখন আপলিফ্ট করে, আপলিফ্ট করতে 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 তোমরা ল্যাপস রেট আছে জানো, নর্মাল ল্যাপস রেট অনুসারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1000 মিটার। সেই অনুসারে কি হয়, ওপর দিকে যত ঠান্ডা ওঠে একসময় একটু ভারী হয়ে যায়, তখন আর পুরো ওপরের দিকে একটু, দেখো, নিরক্ষরেখা থেকে একটা শাখা বা একটা অংশ, একটা ব্রাঞ্চ হচ্ছে চলে যায় উত্তর গোলার্ধের দিকে, আর একটা ব্রাঞ্চ চলে যায় হচ্ছে তোমার দক্ষিণ গোলার্ধের দিকে। তো সারা বছর যেহেতু এখান দিয়ে বাতাস ওপরের দিকে উঠেই যাচ্ছে, এখানে কোনো উইন্ড ফ্লো লক্ষ্য করা যায় না, সেজন্য এটাকে বলা হয় ডোলড্রাম বা শান্ত বলয়। ঠিক আছে, কোনো উইন্ডের ফ্লো লক্ষ্য করা যায় না, অর্থাৎ বাতাসের কোনো পার্শ্বপ্রবাহ থাকে না। ঠিক আছে, সবসময় উইন্ডের কোনো ফ্লো থাকে না, এয়ার সবসময় ঊর্ধ্বগামী হয়ে যায়। তো সেই জন্য ওখানে বাতাসের কোনো পার্শ্বপ্রবাহ থাকে না, সেই কারণের জন্য এখানে নাম দেওয়া হয় ডোলড্রাম। এবার বাতাস উন্নয়ন হলো, এবার ধীরে ধীরে দুটো শাখায় ভেঙে গেল। এবার যখন এটা যখন মোটামুটি এই যে 23.5 ডিগ্রির কাছাকাছি আসবে, সেটা উত্তর গোলার্ধ হতে পারে, আবার সেটা দক্ষিণ গোলার্ধের দিকে হতে পারে, তখন কি হবে, এই বাতাসটা ধীরে ধীরে কিন্তু এই নিচের দিকে নিম্নগামী হবে। হ্যাঁ,
নিম্নগামী হয়ে মোটামুটি 23.5 অক্ষাংশ মধ্যে, ঠিক আছে, 23.5 অক্ষাংশের মধ্যে কিন্তু এটা পুরোপুরি নেমে আসবে, অবনমন হবে। এবং অবনমন হওয়ার পরে যেহেতু এটা উত্তর গোলার্ধে নামলো এবং যেহেতু নিরক্ষীয় নিম্নচাপ বলয় তৈরি হয়েছে, তাহলে এই যে এখানে হচ্ছে যখন এয়ারটা কিন্তু নামলো এবং যখন এখানে এলো তখন এক্সেসিভ তোমার হাই প্রেশার, এখানে কিন্তু হাই প্রেশার তৈরি হয়ে গেল, অর্থাৎ এটা কর্কটীয় উচ্চচাপ বলয়। ঠিক তেমন করে দক্ষিণ দিকেও কিন্তু মকরীয় উচ্চচাপ বলয়, এখানেও একটা হাই প্রেশার তৈরি হলো, এখানে কিন্তু একটা লো প্রেশার তৈরি হয়ে রয়েছে। তো এখান থেকে একটা উইন্ড সারা বছর ধরে, এবং এখান থেকে একটা উইন্ড সারা বছর ধরে অনুভূমিকভাবে নিরক্ষীয় শান্ত বলয়ের দিকে বা নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে প্রবাহিত হবে। এবং এখানে যে বাতাসটা প্রবাহিত হবে বা যে উইন্ডটা যাবে সেই উত্তর গোলার্ধ থেকে যদি আসে নিরক্ষরেখার দিকে, সেটাকে বলা হয় উত্তর পূর্ব আয়নবায়ু। তাহলে এখানে কিন্তু আমার ট্রেড উইন্ড, ঠিক আছে, এবং এখানে প্রবাহিত হবে দক্ষিণ পূর্ব আয়নবায়ু। তাহলে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু, এখানে যে সেলটা তৈরি হলো এই সেলটার নাম হলো হ্যাডলি সেল। দেখো একটা ছবি দেখে কত কিছু আমি এক্সপ্লেন করে দিলাম, শুধু জাস্ট এইটুকু ছবি। তাহলে হ্যাডলি সেল, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, প্ল্যানেটারি উইন্ড সিস্টেম, মানে ট্রেড উইন্ড, এদিকে মানে উত্তর গোলার্ধের ট্রেড উইন্ড এবং দক্ষিণ গোলার্ধের ট্রেড উইন্ড। ঠিক তেমন করে আমি যদি পাশের চিত্রে যাই, তাহলে পাশের চিত্রে আমি দেখতে পাবো, এবার চলে আসবো দেখো 66.5 চলে আসবো। কোথায় চলে আসবো দেখো 66.5, এখানেও আমি 66.5 চলে আসবো। তো দেখো এইখানে নিম্নচাপ, এইখানেও নিম্নচাপ, উত্তরে সুমেরু নিম্নচাপ, দক্ষিণে কুমেরুবৃত্ত নিম্নচাপ। কেন এখানে নিম্নচাপ তৈরি হলো? দেখো নিম্নচাপ দুটি কারণে হয়, জানো তো, একটা হলো থার্মালি ইনডিউসড আর একটা হলো মেকানিক্যালি ইনডিউসড। এখানে দেখো উষ্ণতার দ্বারা প্রভাবিত হয়ে এখানে নিম্নচাপ তৈরি, কিন্তু এখানে উষ্ণতা তো এখানে কম, 66.5 টেম্পারেচার তো প্রায় 0-10 ডিগ্রির কাছাকাছি, অতিরিক্ত ঠান্ডা, তার তুলনায় অবশ্যই মেরু অঞ্চল ঠান্ডা তার তুলনায়, তাহলে তুলনামূলকভাবে তো ঠান্ডা। তাহলে এখানে কেন তোমার নিম্নচাপ হতে গেল? কারণ এইখানে না যে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স, অর্থাৎ কেন্দ্র বহির্মুখী যে ক্ষমতাটা, অর্থাৎ এখানে যে কোরিওলিস ফোর্স বা কোরিওলিস বল, সেই কোরিওলিস বলটা এখানে অনেকটা কাজ করে। কেন বেশি কাজ করে? কারণ পৃথিবী তোমরা জানো তার অক্ষের সঙ্গে তোমার 23.5 কোণে হেলে আছে। কত ডিগ্রি কোণে? 23.5 কোণে হেলে আছে, ওকে, এবং তার কক্ষতলের সঙ্গে 66.5 কোণে হেলে আছে। তাহলে অক্ষের সঙ্গে 23.5 আর কক্ষতলের সঙ্গে 66.5 কোণে কিন্তু হেলে রয়েছে। তো এই হেলানো অবস্থানের জন্য বাতাস এখান থেকে সহজেই ছিটকে বেরিয়ে যায়, কোরিওলিস ফোর্সটা এখানে বেশি অ্যাক্টিভ হয়। তো সেই জন্য এটাকে বলা হয় মেকানিক্যালি ইনডিউসড হচ্ছে লো প্রেশার জোন। ঠিক সমানভাবে এইটাকেও বলা হয় মেকানিক্যালি ইনডিউসড লো প্রেশার। দেখো এখানে হিটের কোনো বা টেম্পারেচারের কোনো প্রভাব বিস্তার করলো না, টেম্পারেচারের প্রভাব এখানে কম, সব মানে মেকানিক্যাল প্রভাবটা বেশি, ঠিক আছে, যান্ত্রিক প্রভাবটা বেশি। তো সেই কারণের জন্য এখানে একটা নিম্নচাপ, বাতাস যেহেতু ছিটকে দেখো উপর দিকে উঠে যাচ্ছে, দেখো ওই জন্য ছবিটা দেওয়া আছে, ছিটকে উপর দিকে উঠে গেল এবং একটা শাখা কোথায় চলে যাবে? একটা শাখা চলে যাবে মেরুর দিকে, আর একটা শাখা চলে যাবে আবার কর্কটীয় উচ্চচাপ বলয়ের দিকে। এবং দেখো কর্কটীয় উচ্চচাপ বলয়ের দিকে এসে দেখো ধীরে ধীরে আবার মোটামুটি এটা নেমেছিল 23.5, এটা কিন্তু 23.5 নামবে, এটা নামবে 35°। কত ডিগ্রিতে নামবে বলো সবাই? 35°। গিয়ে নামবে। এখানেও সেম এই যে এই বাতাসটা এখানে গিয়ে উঠে এখান থেকে এসে এখানেও এসে নামবে 35°। একটা নামে ছিল 23.5, একটা নাম হলো 35। এই যে 25, 35 বা 23 এর মধ্যে কি লক্ষ্য করা যায় জানো? এই জোনটাতে কি দেখা যায়? ঠিক এই যে এই জোনটাতে কি দেখা যায় জানো? হটস ল্যাটিটিউডের নাম শুনেছো? এখানে কিন্তু সেই হটস ল্যাটিটিউড আমরা দেখতে পাই, এখানেও একটা হটস ল্যাটিটিউড দেখতে পাবো ঠিক সেম ভাবে। তাহলে দেখো এই একটা ডায়াগ্রাম, তার মধ্যে কত কিছু এক্সপ্লেনেশনের জায়গা আছে। তুমি যদি জিওগ্রাফি যদি সাইন্টিফিক্যালি পড়া যায়, মুখস্থ করার কোনো জায়গা নেই। খুব রিজনাল জিওগ্রাফি এবং স্ট্যাটিক পার্টটা মুখস্থের জায়গা, বাকি কনসেপচুয়াল যা তুমি ক্লাইমেটোলজি বলো, তুমি তারপরে তোমার টোটাল যেটা রয়েছে বায়োজিওগ্রাফি রয়েছে, তোমার জিওটেকটনিক রয়েছে, জিওমরফোলজি রয়েছে, এগুলো সব বোঝার জিনিস। যে যত সুন্দরভাবে নিখুঁতভাবে বুঝতে পারবে তার কাছে কোশ্চেনের আনসার করতে কোনো ব্যাপার থাকবে না। যেমন এমসিকিউ তো ভয়ানক হতে পারে, তো এমসিকিউ আমি দেখাবো পরবর্তীতে তোমাদের। তাহলে দেখো এখানে হটস ল্যাটিটিউড তৈরি হচ্ছে, দেখো তোমরা বই খুলে দেখবে 25° থেকে 35°। কারণ কি হচ্ছে দেখো এখানে একটা বাতাসের শাখা নামছে এবং এটা হলো 23.5 থেকে 25°-র মধ্যে, এইখানে একদম 30 থেকে 35°-র মধ্যে গিয়ে নামছে। তাহলে এই জোনটাতে কোনো
এই জোনটাতে কোনো উইন্ড ফ্লো হয় না, এই জোনটাতে কোনো কি হয় না, উইন্ড ফ্লো হয় না। অর্থাৎ এখানে যদি প্রাচীনকালের পালতোলা জাহাজগুলো চলে আসতো গতিহীন হয়ে পড়তো, এবং কথিত আছে এইখানে ওই পালতোলা জাহাজগুলো তাদের জাহাজের বোঝা হ্রাস করার জন্য সেখানে তাদের ঘোড়াগুলো ফেলে দিয়েছিল, সেই জন্যই নাম দেওয়া হচ্ছে হর্স ল্যাটিটিউড বা অশ্বক্ষাংশ। দেখো মুখস্থের কোনো বিষয় নেই, আমি দেখো কিচ্ছু দেখছি না, শুধু ছবি দেখছি আর বলে যাচ্ছে। তোমাদেরকেও এইভাবে রেডি হতে হবে চাকরি পাওয়ার জন্য। তাহলে হলো হর্স ল্যাটিটিউড, দেখো হর্স ল্যাটিটিউড হয়ে গেল, হলো কি না, বুঝতে পেরেছো? এবং এখান থেকে এটা উঠে এলো, এবং এখানে একটা দেখো বাতাস অনুভূমিকভাবে তোমার যাচ্ছে কোন দিকে, সমুদ্রবৃত্ত নিম্নচাপের দিকে। আবার এখান থেকে একটা বাতাস ঠিক সেম ভাবে যেটা এখানে নেমেছিল, সরি এই যে হ্যাঁ এই যে এখানে যে বাতাসটা নেমেছিল সেটা কিন্তু যাচ্ছে আবার কুমেরুবৃত্ত নিম্নচাপের দিকে। এইটাকে কি বলে জানো তো, পশ্চিমা বায়ু। কি বলা হয়? পশ্চিমা বায়ু। কি বলা হয় দেখো, এবং এই যে একটা তোমার চক্র তৈরি করলো বা এটা একটা সেল তৈরি করলো, এটাকে বলা হয় ফেরেল সেল। এটাকে কি বলা হয়? কারণ দেখো ফেরেলের সূত্র অনুসারে ওই বাতাসটা দেখো ছিটকে চলে গেছিল, দেখো এটাকে বলা হচ্ছে ফেরেল সেল। কত কিছু হয়ে গেল। এবং এই আয়ন বায়ুর গতিপথে পশ্চিম দিকে পৃথিবীর মহাদেশগুলোর পশ্চিম দিকে বড় বড় তোমার ওই মরুভূমিগুলো লক্ষ্য করা যায়, ঠিক আছে? আর এই পশ্চিমা বায়ুর গতিপথে ক্রোধনমত্ত 50, তীক্ষ্ণ চিৎকারকারী 60, তারপর হচ্ছে তারপর রোডিং 40, ঠিক আছে, এরকম করে লক্ষ্য করা যায়। তো এগুলো কিন্তু পশ্চিমা বায়ুর মধ্যে অবস্থান করছে, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু এবং দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, ব্যাস হয়ে গেল। তারপরে যেটা আমরা লক্ষ্য করতে পাবো, দেখো এইবার দেখো যেই বাতাসটা এখানে গেছিল, যেটা মেরু অঞ্চলে সে নামলো, পুরো পোলার এরা মেরুতনে নামলো, কারণ এখানে তো ঠান্ডা অতিরিক্ত সত্যের কারণে সারা বছর এটাও কিন্তু থার্মালি ইনডিউসড, কারণ অতিরিক্ত ঠান্ডার জন্য এখানে উচ্চচাপ, আর এখানে অতিরিক্ত গরমের জন্য নিম্নচাপ। আর এই মিডিলেরটা হচ্ছে আমার মেকানিক্যাল ইনডিউস, অর্থাৎ যান্ত্রিক কারণে সৃষ্টি হয়েছে। তো এখানে যে বাতাসটা নেমে এলো, এখানে উচ্চচাপ তৈরি হলো, এই উচ্চচাপটা অর্থাৎ মেরু প্রদেশ থেকে মেরুবৃত্ত প্রদেশের দিকে সারা বছর ধরে একটা বাতাস প্রবাহিত, এটাকে বলে মেরু বায়ু। এটাকে কি বলা হয়? মেরু বায়ু, ঠিক আছে? এটাকে কি বলা হয়? মেরু বায়ু। আর এখানে ঠিক সেরকম করে মেরু বায়ু লক্ষ্য করা যাবে, এরকম করে উঠে গিয়ে এখানে উঠে গেছিল, নিচে নামলো মেরু বায়ু। আর এখান থেকে একটা শাখা, এখান থেকে হচ্ছে পশ্চিম বায়ু, আর এইদিকে হচ্ছে আয়ন বায়ু। ব্যাস এই হচ্ছে আমাদের বিষয় আসে। এইবার আমরা যেটা পড়বো যে শিফটিং অফ প্রেসার বেল্ট, যে প্রেসার বেল্টটা কি করে শিফট হয়। তোমরা এবার এইটুকু জায়গার মধ্যে তোমাদের কনসেন্ট্রেশনটা দাও, এই যে এই বক্সটুকুর মধ্যে দেখো। এইবার দেখো আমি সূর্যকে একবার উত্তর গোলার্ধে রেখেছি, একবার সূর্যকে আমি দক্ষিণ গোলার্ধের মধ্যে রেখেছি। আচ্ছা, এবার তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, সবাই বলবে হ্যাঁ, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে সূর্যের যে দক্ষিণায়ন কত তারিখ থেকে কত তারিখ হয়, যেটা ইংরেজিতে সলিস্টিস বলে, উত্তর মানে উইন্টার সলিস্টিস অ্যান্ড সামার সলিস্টিস। তো সূর্যের দক্ষিণায়নকে বলা হয় উইন্টার সলিস্টিস। তো উইন্টার সলিস্টিস সময় হলে দক্ষিণায়ন হয়। তো দক্ষিণায়ন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয়? বলো। তাহলে দক্ষিণায়ন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয়? আচ্ছা, মাঝে কি আমার কানেকশন কেটে গেছিল দেবদত্তা, রমা? না না, শুনতে পাচ্ছি। ওকে 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 ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে। তাহলে হবে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর এটা হচ্ছে সূর্যের দক্ষিণায়ন। হ্যাঁ, আর আর হচ্ছে আরেকটা যেন উত্তরায়ণটা হচ্ছে উল্টো করে দাও, 23শে না 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টো করে দাও, দেখো 21শে জুন। এইখানটায় সেটা করে দেওয়া আছে। গেল। এই যে সূর্যের উত্তরায়ণ এই দক্ষিণায়ন, এই টাইম পিরিয়ডের সময় কিন্তু প্রেসার বেল্টগুলো শিফট করে, মোটামুটি 15 ডিগ্রি পর্যন্ত শিফট করে। কত ডিগ্রি পর্যন্ত? সর্বোচ্চ 15 ডিগ্রি পর্যন্ত
উত্তর গোলার্ধে সরে যায় যখন তোমার হচ্ছে সূর্যের উত্তরায়ণ সম্পন্ন, অর্থাৎ কর্কট সংক্রান্তি যেদিনকে হয় 21শে জুন, 15 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ উত্তর গোলার্ধে চলে যায়। আবার যখন দক্ষিণায়ন সম্পন্ন করে 22শে ডিসেম্বর, সেদিনকে প্রায় 15 ডিগ্রি পর্যন্ত কিন্তু সর্বোচ্চ দক্ষিণ দিকে বা দক্ষিণ গোলার্ধের দিকে সরে যায় এই প্রেশার বেল্টগুলো। তাহলে এই প্রেশার বেল্টগুলো কি হচ্ছে, সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে শিফটিং হচ্ছে, এটাকে বলা হয় প্রেশার বেল্ট শিফটিং। অক্ষরেখাগুলো কোনোদিনও চেঞ্জ হবে না, কিন্তু প্রেশার বেল্টগুলো শিফট হচ্ছে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের জন্য। ঠিক আছে, তো এইটুকু একটা ডায়াগ্রাম ছিল, তার মধ্যে এত কিছু জিনিস আমাদের বিষয় লুকিয়েছিল। তোমরা যদি এইভাবে পড়ে রাখো তোমাদের কোনো মানে টেনশন হবে না, পরীক্ষায় কি কনসেপ্ট দিল বা কি দিল, তোমার কাছে পুরো কনসেপ্ট ক্লিয়ার। এইবার আমাদের যেটা আসবে, তো দেখো এটা আমি বুঝিয়ে দিয়েছি, ওটার ভিতর দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার যেটা আমাদের জানতে হবে যে দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট এয়ার প্রেশার, অর্থাৎ বায়ুর চাপের কি কি নিয়ন্ত্রক রয়েছে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে অল্টিটিউড বা এলিভেশন, উচ্চতা। তাহলে আমরা যদি জানি যে যত ওপরের দিকে আমরা যাব তত কী হবে, উচ্চতা যত বাড়বে তত আমাদের এয়ার প্রেশার কিন্তু কমতে থাকে। তো এয়ার প্রেশার ডিক্রিজ উইথ অ্যালটিটিউড, অ্যাট হায়ার এলিভেশন দেয়ার্স লেস এয়ার অ্যাবভ, অর্থাৎ কারণ উচ্চতায় গেলে বাতাসের পরিমাণ কমে যায়, অর্থাৎ বাতাসের ডেন্সিটি কমে যায়। তো ঠিক আছে, এয়ার প্রেশার অ্যাট সি লেভেল 1013 হেক্সাপাস্কাল। ঠিক আছে, এই মিলিবারের আর একটা নাম কিন্তু হেক্সাপাস্কাল, এটা মনে রাখো, এমসিকিউ মানে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে দিয়ে দিতে পারে যে এমবিকে অর্থাৎ মিলিবারকে আর কি দ্বারা প্রকাশ করা যেতে পারে, তো হেক্সাপাস্কাল এইচপিএ। ওকে, এবং সেটা পর্বতের উপরে সেটা কিন্তু 500 হেক্সাপাস্কালের পর্যন্ত নেমে যেতে পারে উচ্চতা। এবার টেম্পারেচার, উষ্ণতা, তাহলে ওয়ার্ম এয়ার ইজ লাইটার, অর্থাৎ উষ্ণ বায়ু সবসময় হালকা হয় এবং তার ভিতরে জলীয় বাষ্পপূর্ণ থাকে, সেই জন্য লোয়ার প্রেশার থাকে এবং চাপটা কিন্তু কম হয়। এবার দেখো কোল্ড এয়ার ইজ ডেন্সার, অর্থাৎ ঠান্ডা বাতাস হচ্ছে ঘনত্ব বেশি হয় এবং জন্য হায়ার প্রেশার হয় এবং সেই জন্য উচ্চচাপ তৈরি করে। এই একটু আগে আমরা পড়েও নিলাম। আচ্ছা, দিস ওয়াই হাই প্রেশার সিস্টেম অফেন ব্রিং কুল, অর্থাৎ হাই প্রেশার সিস্টেম হচ্ছে কেন্দ্রে কিন্তু ঠান্ডা বাতাস থাকে, সরি হ্যাঁ, হাই প্রেশার যেখানে হবে কেন্দ্রে ঠান্ডা বাতাস থাকবে। আর ক্রমাগত যত আমি এইখান থেকে যত আমি বাইরের দিকে যাব, কেন্দ্র থেকে বাইরের দিকে যাব, তত তত হচ্ছে উষ্ণ বাতাস বাড়তে থাকবে, অর্থাৎ টেম্পারেচার এখানে সব থেকে লো হয়, সেই জন্য এখানে হাই প্রেশার হয়। টেম্পারেচার লো, সেই জন্য হাই প্রেশার। যদি টেম্পারেচার হাই থাকে তাহলে এখানে লো প্রেশার জেনারেট হবে। এই হচ্ছে উষ্ণতা এবং বায়ুচাপের মধ্যে সম্পর্ক। এবার হিউমিডিটি বা ওয়াটার ভেপার কন্টেন্ট, বাতাসে যদি হিউমিডিটি যদি বেশি থাকে তাহলে এয়ার প্রেশার কম হয়, অর্থাৎ জলীয় বাষ্প যদি বেশি থাকে তাহলে বাতাসের চাপ কম হয়। যদি হিউমিডিটি কম থাকে, বাতাস যদি শুষ্ক হয়, ড্রাই হয় এবং বাতাস যদি শীতল হবে, ড্রাই হলে ঠান্ডা হবে, পরিষ্কার বাংলা কথা, ড্রাই হলে ঠান্ডা হয়, সেটা হলো হাই প্রেশারকে জেনারেট করবে। হিউমিড এয়ার ডিসপ্লেসেস heavier molecules like nitrogen and oxygen. নেক্সট, এয়ার মাস মুভমেন্ট, উইন্ড আর ওয়েদার সিস্টেম, অর্থাৎ দেখো রাইজিং এয়ার যদি ওপরের দিকে বাতাস ওঠে তাহলে মনে রাখবো সেখানে নিম্নচাপ তৈরি হচ্ছে, বাতাস যদি নিচের দিকে নামে তাহলে মনে করবো সেখানে উচ্চচাপ তৈরি, যেটা আমরা ইতিমধ্যে দেখো রাইজিং এয়ার লো প্রেশার, সিঙ্কিং এয়ার হাই প্রেশার। নেক্সট, আর্থ রোটেশন বা কোরিওলিস এফেক্ট, যেটা আমরা একটু আগে পড়লাম। তো আমরা যে প্রেশার বেল্টগুলো পড়লাম তার ভিতরে এই যে ছবিটার ভিতরে আমি বলেছিলাম যে যেটা হলো আমাদের ফেরেল সেল, সেই ফেরেল সেলটা কিন্তু আমাদের মেকানিক্যালি ইন্ডিউস, অর্থাৎ যান্ত্রিক কারণে সৃষ্টি, তাপমাত্রার দ্বারা অতটা প্রভাবিত হয় না, তাপমাত্রার প্রভাব বিস্তার করে কিন্তু কম, লেস। এবার তো আর্থ রোটেশন বা কোরিওলিস এফেক্ট, তোমরা জানো যে পৃথিবী যে চক্কর কাটে বা নিজের অক্ষরের উপর লাট্টুর মতো পাক খায়, ঠিক আছে, এই যে লাট্টুর মতো পাক খাওয়ার জন্য বাতাস ছিটকে কিন্তু বেরিয়ে যায়। ওই জন্য বাতাস কোনোদিনও আমি কোনো বস্তু কোনো কিছু দেখো, আমি যদি একটা উত্তর গোলার্ধে দাঁড়িয়ে নিরক্ষরেখায় দাঁড়িয়ে উত্তর গোলার্ধের দিকে যদি একটা বন্দুকের গুলি ছিল, সে কোনোদিনও সোজা যাবে না, বেঁকে যাবে। কিসের জন্য? কোরিওলিস এফেক্টের জন্য। এবং তার পাশাপাশি এটা হলো তোমার কোরিওলিস এফেক্ট। এবার তাহলে লোকাল জিওগ্রাফিক্যাল ফিচার, এবং দেখো আমাদের স্থানীয়ভাবে কোথাও পর্বত থাকে, কোথাও মালভূমি থাকে এবং কিছু লোকাল
থার্মাল কন্ডিশনস থাকে, তো তার উপর বেস করেও কিন্তু এয়ার প্রেশার কিন্তু ডিফার্স হয়, ঠিক আছে, বা বায়ুর চাপ কিন্তু কম বেশি হয়। এবার দেখো এখানে একটা টেবিলের মাধ্যমে সুন্দরভাবে দেখিয়ে দিই তীরচিহ্নের মাধ্যমে, যে অল্টিটিউড যত বাড়বে এয়ার প্রেশার তত কমবে। দেখো টেম্পারেচার যত বাড়বে প্রেশার তত কমবে, হিউমিডিটি যত বাড়বে প্রেশার তত কমবে। আচ্ছা, এয়ার যত উপরের দিকে উঠবে প্রেশার তত কমবে। আচ্ছা, বাতাস যদি নিচের দিকে নামে সিঙ্কস করে তার তোমার হচ্ছে প্রেশারটা কিন্তু বাড়বে। দেখো যেটা বললাম সেটা টেবিলের মাধ্যমে দেখিয়ে দিলাম ইজিলি। এবার বলতো প্রেশার গ্রেডিয়েন্ট। হোয়াট ইজ প্রেশার গ্রেডিয়েন্ট? প্রেশার গ্রেডিয়েন্ট কি? তো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমা। প্রেশার গ্রেডিয়েন্ট হচ্ছে বায়ুর চাপের ঢাল। দেখো প্রেশার গ্রেডিয়েন্ট হচ্ছে কোনো একটা স্থান থেকে, ঠিক আছে, দ্য প্রেশার গ্রেডিয়েন্ট ইজ দ্যাট রেট অফ চেঞ্জ অফ এয়ার প্রেশার ওভার দ্য সার্টেন ডিস্টেন্স। অর্থাৎ কোনো অঞ্চল থেকে, মনে করো এইখানে আমার হাই প্রেশার আছে এবং হাই প্রেশার চারিদিকে এরকম করে গোল করে আমি আছে হাই প্রেশার, এবং এইখান থেকে আমি এদিকে একটা ক্রস সেকশন টানলাম, তারপর দেখা যাচ্ছে এইখানে যা চাপ আছে তার থেকে এখানে কম আছে। তো এইভাবে দেখো একটা আমি যদি একটা চিত্র করে একটা ডায়াগ্রাম আঁকি, দেখো ঢালটা এদিকে হবে, এদিকে ঢাল উঁচুর দিকে থাকে, এদিকে নিচুর দিকে থাকবে। তো এইটাকে বলা হয় পিজিএফ বা প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স। তো প্রেশার গ্রেডিয়েন্ট কি, যে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে একটা নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট দূরত্বে যখন আমি যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে বাতাসের প্রেশারের যে পার্থক্য তৈরি হচ্ছে, সেই প্রেশারের পার্থক্যটার নাম হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্ট, এবং এর জন্য যে একটা বল সৃষ্টি হয় সেটাকে বলা হয় প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স। সেজন্য এটাকে ভাগ করা হচ্ছে ডেল্টা ডি বাই ডেল্টা পি দিয়ে। এ দেখো এর ফর্মুলাটা কি, দেখো চেঞ্জ ইন অ্যাটমসফিয়ারিক প্রেশার ডেল্টা পি, আর ডি হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স ওভার হুইচ দ্য চেঞ্জ অকার্স, কিলোমিটার আর মিটারে। কোথায় গিয়েছে? ডেল্টা ডি বাই ডেল্টা পি। দেখো স্টিপ প্রেশার গ্রেডিয়েন্ট, যদি স্টিপ প্রেশার গ্রেডিয়েন্ট হয়, যদি এরকম হয় প্রেশার গ্রেডিয়েন্টটা, তাহলে স্টিপ প্রেশার গ্রেডিয়েন্ট কি নির্ধারণ করে? স্ট্রং উইজ নির্ধারণ করে, কারণ লার্জ প্রেশার চেঞ্জ ওভার শর্ট ডিস্টেন্স। আর জেন্টাল প্রেশার গ্রেডিয়েন্ট, যদি প্রেশার গ্রেডিয়েন্টটা এরকম হতো, বিকজ স্মল প্রেশার চেঞ্জ ওভার এ লং ডিস্টেন্স লাইট উইন্ডস। এখানে কিন্তু প্রচণ্ড গতিতে বাতাস, ঝড়ো বাতাস কিন্তু স্টিপ যখন প্রেশার গ্রেডিয়েন্ট হবে, আর মৃদুমন্দ বাতাস কিন্তু যখন জেন্টাল প্রেশার গ্রেডিয়েন্ট হবে। তো এরপরে ডিপেন্ড করে কিন্তু বাতাসের প্রভাবটা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো পিজিএফটাকে, এই যে পিজিএফ প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স, দেখো লেখা এটাকে ফর্মুলা দেওয়া হয়েছে -1/p ইন্টু ডিপি বাই ডিএক্স। পরীক্ষাতে অনেক সাইন্টিফিক্যাল টার্ম কিন্তু দিয়ে দেয়, তো আমরা জিওগ্রাফি পড়েছি কিন্তু এখন ফিজিক্সের কিছু জিনিস আমাদের পড়তে হচ্ছে এই সূত্রটা নেওয়ার জন্য। তাহলে -1/p ইন্টু ডিপি বাই ডিএক্স, এফ হচ্ছে ফোর্স ইউনিট মাস, আর পি হচ্ছে এয়ার ডেন্সিটি, আর ডিপি বাই ডিএক্স হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্টস, ডিপি বাই ডিএক্স হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্ট। এবার দেখো হারিকেন আর সাইক্লোন সেন্টার ভেরি স্টিপ গ্রেডিয়েন্ট যদি হয়, এক্সট্রিমলি স্ট্রং উইন্ডস। কাম ডেয়ার উইথ নো উইন্ড ভেরি জেন্টল হবে, লিটিল, বোঝা গেছে। মাউন্টেন পাস ফানেলিং উইন্ড স্টিপ, এটা লোকালি গাস্টি উইন্ড দেখা যাবে। পর্বতের এরকম মনে করো এরকম করে পর্বতের চূড়া আছে, মিডিল দিয়ে এখানে বাতাস যাচ্ছে, তো এখানে তো দেখো মনে হচ্ছে এই নল দিয়ে যেভাবে বাতাস যায় সেভাবে ভ্যালি দিয়ে বাতাস যাবে, এখানেও কিন্তু স্টিপিং হচ্ছে দেখা যাবে। হ্যাঁ, পিজিএফ এখানেও স্টিপ হয়। আর বিটুইন টু ওয়েদার সিস্টেম, মনে করো দুটো ওয়েদার সিস্টেম রয়েছে, মনে করো এইদিকে একটা ওয়েদার সিস্টেম আছে, ওইদিকে একটা ওয়েদার সিস্টেম থেকে আরেকটা ওয়েদার সিস্টেমে যখন বাতাস প্রবাহিত হয়, সেটা হচ্ছে মডারেট টাইপের গ্রেডিয়েন্ট হয়, যেন স্টিডি উইন্ড প্রবাহিত হয়, ধীরে সুস্থে সোজাসুজি বাতাস প্রবাহিত হয়। আইসোবার্স কাকে বলে? লাইন্স অফ ইকুয়াল প্রেশার। আইসোবার্স কাকে বলে? লাইন্স অফ ইকুয়াল প্রেশার, অর্থাৎ সমচাপ রেখা যেটাকে বলা হয়, অর্থাৎ যে একটা মানে পৃথিবীর বিভিন্ন স্থানে মানে যে সমস্ত স্থানে চাপ সমান হয়, একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে যে লেখা পাওয়া যায় সেটাকে বলা হয় আইসোবার্স বা লাইন অফ ইকুয়াল প্রেশার। আচ্ছা, ক্লোজ আইসোবার্স, আইসোবার্সগুলি যদি ক্লোজ থাকে, খুব কাছাকাছি থাকে, তাহলে স্টিপ প্রেশার গ্রেডিয়েন্ট হবে, সেখানে স্ট্রং উইন্ড যাবে। আর যদি আইসোবার্সগুলো যদি অনেকটা দূরে দূরে হয়, অনেকটা দূরে দূরে হয় এরকম,
তাহলে হবে কাম কন্ডিশনস হবে, বা অর্থাৎ জেন্টাল প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি হবে এখানে। ওকে, আচ্ছা দেখো এবারে কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্সকে নামকরণ করে তোমরা জানো যে 1835 সালে জিডি কোরিওলিস, তার যে বই ছিল একটা, অন দ্য ইকুয়েশন অফ রিলেটিভ মোশন অফ দ্য সিস্টেম অফ বডিজ, এবং তিনি ছিলেন একজন বিদেশি। তো তিনি দেখো সারলেস ইকুয়েশন দু মুভমেন্ট রিলেটিভ দেশ সিস্টেমস দে ক্রোপ, তার এই বইয়ের নাম। এটাও তার জার্মান ভাষায়, হ্যাঁ জার্মান ভাষায় এই বইটা ছিল। ইংরেজিতে নাম ধরে অন দ্য, দেখো এইটাও জিজ্ঞাসা করতে পারে, বইয়ের নাম জিজ্ঞাসা করে দিতে পারে। আমরা এতদিন ধরে তো পড়ছি যে কোরিওলিস ফল, কোরিওলিস এই দিয়েছিল, কোরিওলিস কত সালে দিলে সব জানি, কিন্তু কোন বইতে দিয়েছিল, তার লেখা বইটার নাম কি, এটা কিন্তু আমাদের একটা ডিটেলস জায়গায় আমরা পৌঁছে গেলাম। এরকম ডিটেলসে ঢুকতে হবে, ওই একটা দুটো ডিটেলসে ঢুকতে পারলে দেখো ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড ইঞ্জিনিয়ার, জার্মানি ফ্রান্স সব একই ভাষা ওদের আর কি। এই যে জিডি কোরিওলিস, এই যে জাসপার গুস্তেভ দে কোরিওলিস, পুরোটা নাম জিডি কোরিওলিস। দেখো কোরিওলিসের ফর্মুলা এখানে দেওয়া হয়েছে। কোরিওলিস তোমরা অলরেডি আমি পড়িয়ে এসেছি, আর কিছু বললাম না, তোমরা জানো যে ব্যাপারটা কি। The Coriolis acts perpendicular to the direction of motion. Axis of the earth rotation, it does not cause motion but it modifies the direction. মানে এর কোনো নিজের কোনো গতি নেই, কিন্তু কি হয়, কোন একটা বস্তুকে ডিরেকশনটাকে চেঞ্জ করে দেয়। এবার দেখো কি হয়, দেখো কোন হেমিস্ফিয়ারে কিভাবে যায়। নর্দার্ন হেমিস্ফিয়ারে ডান দিকে বেঁকে, সাউদার্ন হেমিস্ফিয়ারে বাদিকে বেঁকে, আর ইকুইটারে জিরো, অর্থাৎ কোরিওলিস ফোর্স ইকুইটারে পুরো জিরো, আর মেরুতে সর্বোচ্চ 2 মেরুতে, আর মেরুর দিকে যত উত্তর গোলার্ধে ডান দিকে বাঁকবে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাবে। এবং উইন্ড ডিরেকশন তোমরা জানো যে রাইট আর লেফটের কোরিওলিস এফেক্টের জন্য হয়ে যায় ওশান কারেন্ট, কার্ভ ফ্লো প্যাটার্ন, অর্থাৎ এই যে ওশান কারেন্টটা এই যে গোলাকারভাবে চক্রাকারে, এই যে একটা গায়র এরকম করে পরপর করে গুণ্ডলি তৈরি করে আবার এখানে মিশে আবার ইকুইটার দেবে, এই যে চক্রটা তৈরি করলো, এটাও কিন্তু ওশান কারেন্টের যে শেপটা, গায়ার শেপ, ঠিক আছে, চক্রাকার শেপ, এই প্যাটার্নটাকেও কিন্তু এই কোরিওলিস ফোর্সটা কিন্তু নির্ভর, মানে এর দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়। জিজ্ঞাসা করতে পারে, কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, তাই না। কোরিওলিস ফোর্সও কিন্তু যে গায়েরটা সৃষ্টি করে তার জন্য প্রভাব বিস্তার করে কিন্তু কোরিওলিস ফোর্সই। সাইক্লোন এবং হারিকেনস, ঠিক আছে, এই যে কাউন্টার ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ যে ব্যাপারটা, দেখো স্পিন কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে কিন্তু উত্তর গোলার্ধে এবং ঘড়ির কাঁটার দিকে হচ্ছে দক্ষিণ গোলার্ধে ঘোরে সাইক্লোনসগুলো, ঠিক আছে, এটাও কিন্তু জানতে হবে। তো এটাও যে উত্তর গোলার্ধের ডান দিকে বাম দিকে ঘুরে, এটাও এই কোরিওলিস এফেক্টের জন্যই। এয়ারক্রাফট অ্যান্ড মিসাইলস মাস অ্যাডজাস্ট ট্রাজেক্টরি ফর লং ডিস্টেন্স, অর্থাৎ আমরা লং ডিস্টেন্স যখন এয়ারক্রাফট এবং মিসাইলগুলো ছাড়ি, তখনও কিন্তু আমরা এই কোরিওলিসের ফর্মুলা মেনে, কোরিওলিস সূত্র মেনে কিন্তু আমরা করে থাকি। আচ্ছা দেখো ইকুইটারে জিরো, এফেক্ট অনলি মুভিং অবজেক্ট, নিজের কোনো মোশন নেই, কিন্তু কোনো অবজেক্ট যদি গতিশীল বস্তু যদি একদিক থেকে আরেক দিকে যায়, তার ডিরেকশনকে নিয়ন্ত্রণ করে দেয়, নিজের কোনো মোশন নেই। আচ্ছা, ডাজ নট চেঞ্জ স্পিড অনলি ডিরেকশন, দেখো এর কোনো বস্তুর গতির পরিবর্তন করতে পারবে না, শুধু ডিরেকশনটাকে চেঞ্জ করে। তো কত ডিটেলসে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে। আচ্ছা, ক্রিটিক্যাল ইন মেট্রোলজি, অ্যাভিয়েশন অ্যান্ড হচ্ছে ওশানোগ্রাফি, তাহলে মেট্রোলজি, অ্যাভিয়েশন অ্যান্ড ওশানোগ্রাফির ক্ষেত্রে কোরিওলিস ফোর্স খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা পড়ে নিয়েছি কোন। আচ্ছা, 22 ব্যালট ল, এর 22 ব্যালট লও তোমরা জানো, ইনি ডাচ আবহাওয়িদ ছিল, মানে খ্রিস্টোফার হেনরিকাস ডাইড্রিকাস 22 ব্যালট, কত বড় নাম, পুরো নাম আছে এখানে, 22 ব্যালটের পুরো নাম। 1857 এর থ্রুটা দিয়েছিলেন। 22 ব্যালটে কি বলা আছে, ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার ইফ ইউ স্ট্যান্ড উইথ ইউর ব্যাক, অর্থাৎ উত্তর গোলার্ধের দিকে পেছন দিয়ে দাঁড়ালে তোমার হচ্ছে ডান হাতে থাকে উচ্চচাপ আর বাঁ হাতে থাকে নিম্নচাপ, ব্যাস সেটাই। উল্টো করে দাও সাউদার্ন হেমিস্ফিয়ারে, এই যে লো প্রেশার টু ইউর রাইট অ্যান্ড হাই প্রেশার টু ইউর লেফট, ঘুরে দাঁড়ালে যেদিকে পেছন দিয়ে দাঁড়াবে তার ডান হাতে থাকবে উচ্চচাপ, বাঁ হাতে থাকে নিম্নচাপ, এটাকে বলে 22 ব্যালট ল। 22 ব্যালট এই থিওরিটা প্রথমে দিয়েছিলেন। 22 ব্যালট ওয়েদার ফোরকাস্টিং এর জন্য কাজে লাগে। এবার মেজর প্রেশার বেল্ট অলরেডি আমি ডিসকাশন করে গেছি,
ঠিক আছে, এবং ফেরেল সেল, হ্যাড্রি সেল, এবং কোথায় কোন উইন্ড সিস্টেম প্রবাহিত হয় সেটা দেখতে পাচ্ছি। ফেরেল সেল, হ্যাড্রি সেল এবং হচ্ছে পুরো পোলার সেল, এটাও আমি আলোচনা করে গেছি। ঠিক আছে, এবং সেটাকে ছবি দিয়ে দিয়েছি। এবার এখানে কি আছে, শিফটিং অফ প্রেসার বেল্ট, এটাও আমি ডিসকাশন করে গেলাম এইমাত্র। আর প্রেসার বেল্ট শিফটিং এর জন্য কি কি হয় জানো তো, মনসুন ক্রিয়েট হয়, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ক্লাইমেট জোন চেঞ্জ করে দেয়, ট্রেড উইন্ড ওয়েস্টার্লি শিফট হয়। এই যে এটা হচ্ছে শিফটিং অফ প্রেসার বেল্টের ডিগ্রি, কত তারিখ থেকে। এবার ওয়াকার সার্কুলেশন, এল নিনো লা নিনো এফেক্ট, এটা একটা বৃহত্তম টপিক, এটা ওই জন্য আমি অল্প দিয়ে রেখে দিয়েছি। এটা আমি পরবর্তীতে যখন পড়াবো তো তখন দেখো এল নিনো লা নিনোর মধ্যে কি আছে সেটা তোমাদের যদি আমি একটু দেখাই। বৃহত্তম টপিক, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, গাদা গাদা কোশ্চেন আসে, এবং সেটাকে ডিটেলসে আমি কীভাবে এইখানে রেডি করেছি ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে, এটাকে আমি কমপ্লিট করে রেখে দিয়েছি। দাঁড়াও, এই যে ওয়াকার সার্কুলেশন এবং এল নিনো লা নিনো ফরমেশন, এবং তার সঙ্গে আইওডি, ইন্ডিয়ান ওশান ডাইপোল, নেগেটিভ আইওডি, পজিটিভ আইওডি, টোটালটা কমপ্লিট করা আছে এখানে, ওই জন্য ওখানে একটু কম দিয়ে ছেড়ে দিয়েছি। এবং দেখো ইন্ডিয়ান রিভার সিস্টেম, এটাকেও সুন্দরভাবে, এর থেকে ডিটেলস কোথাও তুমি পাবে, কোনো বইতেও নেই। টোটাল ডিটেলস একদম পয়েন্ট ধরে ধরে, যেগুলো কোশ্চেন পরীক্ষাতে এর বাইরে যাবে না। তারপরে দেখো রয়েছে এর জিওলজিক্যাল স্ট্রাকচার, তো বলে দিলাম এর আগে। আর এর ইন্ডিয়ান পলিটিক্যাল, এটা আমি দেখিয়েছি। আর হচ্ছে কোথায় গেল, ও ড্যামস অফ ইন্ডিয়া, ওটা আমি নিতে ভুলে গেছি। ও আরও মানে সব তো দেখানো সম্ভব না একদিনে, সব নোটস এভাবে পুরো তোমাদের জন্য রেডি করা আছে, পুরো মানে শেষ করতে টাইম লাগবে না, সুন্দরভাবে শর্ট শর্ট করে, এবং শর্ট কিন্তু ডেপথ। এই নোটগুলো শর্ট মানে সংক্ষিপ্ত, কিন্তু ডেপথ, কোনো কিছু বাদ নেই, সব কিছু কভার করা আছে, গুরুত্বপূর্ণ একদম, যে সমস্তগুলো আসবে সেগুলো সব গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো ক্লিয়ার করা আছে। এই হচ্ছে তোমাদের ক্লাসের মোটামুটি একটা ডেমো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পরে কথা হবে। হ্যাঁ, আমি লেফট হলাম, গ্রুপে কথা হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে ওকে। ওকে ওকে